আমি আর মামা সকাল ৮টার সময় মামার রুমে বসে পেপার পড়ছি আর গরম জল দিয়ে মধু খাচ্ছি। মামা চা খায় না, তাই সকালে চায়ের বদলে গরম জল আর মধু খায়। আমি অবশ্য চা খাই, কিন্তু তাও মামার তাড়ায় গরম জল দিয়ে মধুই খেতে হয়। মামাকে চা না খাওয়ার কারণ জিজ্ঞেস করলে বলে ওটা চীনাদের তৈরি, আর ইংরেজরা আমাদের দেশের মানুষদের ওই নেশা ধরিয়ে দিয়েছে। চা বারবার খেলে আসক্তি এসে যাবে। তাছাড়া মধুতে অনেক উপকার আছে, আর শরীরটাও বেশ গরম রাখে। শরীরটাকে সত্যি গরম রাখা প্রয়োজন। ডিসেম্বর মাসে শীত পড়ে গেছে ভালোই, তাই আমিও গরম জলের সাথে মধু খেতে আপত্তি করি না। পেপারে এক জায়গায় একটা গাড়ি দুর্ঘটনার খবর পড়ছি, এমন সময় মোটা মতো একটা লোক, গায়ে পুলিশের পোশাক, পুরো মুখের দাড়ি ভালোভাবে কামানো, টুপি হাতে ঘরে ঢুকল। চিনতে অসুবিধা হলো না কমলবাবুকে। কমলবাবু মামার বন্ধু, পুলিশে নতুন জয়েন করেছেন, সাব ইন্সপেক্টর পদে। তিনি এসেই সোফার উপর ধপ করে বসে পড়লেন। তার মুখ দেখে মনে হচ্ছে খুবই চিন্তিত কোনো একটা ব্যাপার নিয়ে। মামা তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কি ব্যাপার, নতুন এক সমস্যার মধ্যে পড়েছ বুঝি? কমলবাবু একটু নড়ে চড়ে উঠে বললেন, আর বলো না চন্দ্রশেখর, এই কেসটার কিছুই বুঝতে পারছি না আমি। বাড়ির মধ্যে একটা বাচ্চা খুন হয়ে গেল, কেউ সারা শব্দ পেল না। কমলবাবুর কথা শেষ হবার সাথে সাথে মামার দিকে তাকিয়ে দেখলাম মামা বিস্মিত চোখে কমলবাবুর দিকে তাকিয়ে আছেন। তারপর জিজ্ঞেস করলেন, একটা বাচ্চা খুন হয়েছে? ব্যাপারটা সাংঘাতিক বলেই মনে হচ্ছে। সবকিছু একবার বিস্তারিতভাবে বলো তো। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? কমলবাবু একটু ভেবে বললেন, তা 18-19-এর কাছাকাছি হবে। তাহলে ওকে তুমি বাচ্চা বলছো? 18-19 বছরই তো বয়স, তোমার ভাগ্নের মতোই, একেবারে নিষ্পাপ মুখ। আমার নিজের দেখেই অনেকটা খারাপ লেগেছে। কোথায় ঘটেছে ব্যাপারটা? রাসবিহারী অ্যাভিনিউয়ে। আজ সকালে থানায় বসে চা খাচ্ছি, এর মধ্যে একটা ফোন আসলো যে রাসবিহারীতে একটা খুন হয়েছে। দুটো কনস্টেবলকে সাথে নিয়ে গেলাম। গিয়ে দেখি 18-19 বছরের ছেলে তার রুমে মৃত অবস্থায় পড়ে আছে মেঝের উপর। পুরো রক্তারক্তি ব্যাপার, বললেন কমলবাবু। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? জিজ্ঞাসা করলেন মামা। ছেলেটার কাকু, কাকিমা, ভাই বোন, মানে কাকুর ছেলে মেয়ে, এক চাকর আর দুজন ভাড়াটে। ওর বাবা মা কোথায় থাকে? ব্যাঙ্গালোরে। এখানেও কাকা কাকিমার কাছে মানুষ। নাম কি ছেলেটার? জিজ্ঞেস করল মামা। ছেলেটার নাম সুজিত, বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে, বললেন কমলবাবু। মামা বলল, পুলিশে ফোন কে করেছিল? আর বাড়িটা কেমন একটু বর্ণনা দাও তো। কমলবাবু একটু ভেবে বললেন, পুলিশে ফোন করেছিল সুজিতের কাকিমা, আর ওদের বাড়িটা 3 তলায়। নিচের তলায় থাকে দুজন ভাড়াটে। মাঝের তলায় সুজিতের কাকা কাকিমা তার ছেলে মেয়ে নিয়ে থাকে, আর একদম উপরের তলায় থাকতো সুজিত। মামা জিজ্ঞেস করল, বাড়ির সবাই কি জেরা করা হয়েছে? কমলবাবু বললেন, না, এখনো কাউকে জেরা করা হয়নি। এখন ও বাড়িতে সবাই কান্নাকাটি করছে, তাই ভেবেছি বিকেলের দিকে গিয়ে সবাইকে জেরা করব। মামা জিজ্ঞেস করল, আচ্ছা, সবার মুভমেন্টস থেকে কার উপর সন্দেহ হচ্ছে? কমলবাবু বললেন, সন্দেহের মধ্যে প্রায় সবাই আছেন, কারণ খুনটা বাড়ির মধ্যে হয়েছে, আর বাইরে থেকে তো এসে খুন করা যেতে পারে না। কিন্তু একটা জায়গায় সব থেকে বড় অসুবিধা হলো, সুজিতের কাকু কাকিমা বাড়িতে ছিল না, আর চাকরটা সন্ধ্যাবেলা বাড়ি চলে যায়। তাই ভাড়াটে দুজনের মধ্যেই কেউ মনে হয়। মামা আবার জিজ্ঞেস করল, ও বাড়িতে কে কি কাজ করে জানো? ওর কাকা মণিমোহন বাবুর ছোট একটা ব্যবসা আছে, কাকিমা প্রাইমারি স্কুলের টিচার। ভাড়াটে দুজন বি লাহিড়ী ও বি মজুমদার। মিস্টার লাহিড়ী
আইসিআইসিআই ব্যাংকে কাজ করেন, আর বি মজুমদার আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, বলল কমলবাবু। মামা জিজ্ঞেস করল, লাশের অবস্থা কি? কমলবাবু বললেন, বডি সেখানেই পড়ে আছে, এতক্ষণে ডাক্তার এসে গেছেন। আমি সেরকম কিছু বুঝতে না পেরে তোমার কাছে ছুটে এসেছি। মামা বলল, চলো তাহলে, আমি একবার ভালো করে দেখে আসি। দুজনের কথা এতক্ষণ আমি মন দিয়ে শুনছিলাম। দুজনেই উঠে যেতে আমি মামাকে বললাম, মামা আমিও যাব তোমাদের সঙ্গে। মামা আমার কথা শুনে একটু ভেবে বলল, যাবি? চল তুইও। চলো কমল, আর দেরি না করে বেরিয়ে পড়ি। আমি বললাম, মামা তোমার যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে আসবো? মামা বলল, যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আমি মামার ব্যাগটা নিয়ে বাইরে এলাম। মামা আর কমলবাবুর জিপে উঠে বসে আছেন। আমি তাড়াতাড়ি গিয়ে জিপে উঠলাম। কমলবাবু গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, চন্দ্রশেখর, এখনো মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যায়নি। মনে হয় খুনি সেটা কোথাও লুকিয়ে ফেলেছে। লাশটি দেখলেই বুঝতে পারবে সব তুমি। গাড়ি চলতে শুরু করলে মামা বলল, আচ্ছা শোনো, আমি আমার ভাগ্নে তোমার সাথে জিপে করে ওই বাড়িতে ঢুকবো না। তুমি ঢোকার একটু পরে আমরা দুজন ঢুকবো। ঘরের মধ্যে গিয়ে আবার তোমার সাথে যাব। প্রথম এলে কাউকে বুঝতে দেওয়া চলবে না যে এই ব্যাপারে বাইরে থেকে তদন্ত হচ্ছে। কেউ জিজ্ঞাসা করলে বলবো, আমার ভাগ্নে সুজিতের ক্লাসমেট, আর তুমি আমার পরিচিত, ওকে? মামা জিজ্ঞাসা করল, ওর কাকা কাকিমা কোথায় ছিল? কমলবাবু বললেন, হোটেল অ্যাঞ্জেলাতে, ওনার এক বন্ধুর বিবাহ বার্ষিকী। জিপটা রবীন্দ্র সদন দিয়ে এক্সাইট হয়ে শেষে রাসবিহারী অ্যাভিনিউ এসে পৌঁছালো। তারপর আরো একটু সামনে এগিয়ে একটা গলির সামনে গিয়ে গাড়িটা থামল। কমলবাবু বললেন, এখানে তোমরা নেমে পড়ো। ওই যে সামনের মোড়টা দেখছো, ওখানে বাড়িটা। আমি জিপ নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, তোমরা এসো আমার পিছনে। আমি আর মামা কমলবাবুর জিপকে অনুসরণ করে বাড়ির কাছাকাছি যেতেই দেখি অনেক লোকের ভিড় জমেছে। কমলবাবুকে দেখতে পেয়ে তার পিছন পিছন চললাম বাড়ির ভিতর। ভিড় অনেক ছিল, কিন্তু কমলবাবুকে দেখে সবাই যাবার রাস্তা করে দিল। বাড়িটা বেশ, সামনে বারান্দাটা বেশ বড়, দেখেই বোঝা যায় বেশ ভালো অবস্থা। বারান্দায় সোফার উপর বসে একটা লোক কাঁদছিল। কমলবাবু মামাকে আর আমাকে তার কাছে নিয়ে গিয়ে মামার দিকে তাকিয়ে বললেন, ইনি মণিমোহন সরকার, সুজিতের কাকা। মণিমোহন বাবুকে দেখে মনে হলো উনি রীতিমতো ভেঙে পড়েছেন, প্রচণ্ডভাবে কান্নাকাটি করছেন। লোকটার স্বাস্থ্য বেশ ভালো, ফিটফাট, মুখে চাপদারি, সেরকম বয়স্ক বলে মনে হয় না। লোকটাকে যেমন ভেবেছিলাম মোটেই সেরকম না। গায়ে কালো কোট আর প্যান্ট পরা, কিন্তু চোখের নিচে কালি পড়ে গেছে। বোঝা যাচ্ছে যে প্রচণ্ড শোকাহত হয়েছেন। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। সেখানে একটা সুন্দরী গোছের মহিলা দুটো মোটা লোকের সাথে কথা বলছেন। লোক দুটোকে দেখলাম, একজন নীল চেক জামা পরা আর একজন সাদা শার্ট পরা। মহিলাটি কাঁদো কাঁদো অবস্থায় লোক দুটোর সাথে কথা বলছে। কমলবাবু ওনাদের দিকে ইশারা করে বললেন, ওই মহিলা সুজিতের কাকি, আর ওই যে সাদা জামা পরা অজয় লাহিড়ী, আর নীল জামা পরা সুশীল মজুমদার। দুজনের স্বাস্থ্য বেশ ভালো, কিন্তু দুজনেরই 55 বছরের উপর বয়স। মিস্টার লাহিড়ীর চুলগুলো কাঁচা পাকা ধরনের, গায়ের রং শ্যামলা, মুখ দাড়িতে ভর্তি। মিস্টার মজুমদার ফর্সা মতো, চুল বেশ কালো
কিন্তু দাড়ি সাদা, মনে হয় চুলে কালি করেন, চোখে চশমা, মুখের দাড়ি ভালোভাবে কামানো। আমরা এবার 3 তলায় গেলাম। গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখি একটা ছেলে মেঝেতে পড়ে আছে, চারিদিকে রক্তে রক্তময়। ছেলেটার বয়স 18-19 থেকে একটু বেশি, মুখে বেশ দাড়ি গোঁফ হয়েছে, একটা হাফ হাতা গেঞ্জি আর ফুল প্যান্ট পরা, বেশ ফর্সা ঝকঝকে চেহারা। আমি আর মামা ঘরে ঢুকতে যাব, এমন সময় মামা দরজার কাছে থমকে দাঁড়িয়ে পড়ল। মামা ইশারা করে দরজার ছিটকিনিটা দেখালো। লক্ষ্য করলাম ছিটকিনিটা লাগানোর জায়গাটা বেঁকে গেছে। বুঝতে অসুবিধা হলো না, খুনি দরজা ভেঙেই ঢুকেছে। এবার আমরা 3 জনই ঘরের মধ্যে ঢুকলাম। মামা প্রথমেই দেখলাম বিছানার উপরটা দেখছে। আমি পকেট থেকে ক্যামেরা বের করে সব জায়গার ছবি তুলতে লাগলাম। মামা তখনও লাশের কাছে যায়নি, আর তার আগে লাশের ছবি তুলছিলাম এমন সময় দেখতে পেলাম লাশের রক্তের মধ্যে এক টুকরো কাঠ। লাশের চারদিক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘরটায় প্লাস্টিকের চাদর দিয়ে মেঝেটা আবৃত করা রয়েছে, তাই রক্তটা মেঝেতে শুকিয়ে যায়নি বেশি। মামাকে ডেকে বললাম, মামা এদিকে একবার দেখো। মামা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কাঠের টুকরোটার দিকে ইশারা করে দেখালাম। মামা ইশারা করে বলল, ব্যাগের ভিতর থেকে চিমটা আর একটা পাউচ বের কর তাড়াতাড়ি। মামার বলার সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে চিমটা আর পাউচ বের করে দিলাম। মামা খুব সাবধানে সেই কাঠের টুকরোটাকে রক্তের মধ্যে থেকে তুলে প্যাকেটের মধ্যে রেখে দিল। মৃতদেহের আরো অনেকগুলো ছবি তুললাম। ঘরের চারপাশে ছবি তুললাম। ঘরটা বেশি বড় নয়, মাঝারি ধরনের। 2টো জানলা আছে। জানলাতে লোহার গ্রিল বসানো আর কাঠের পাল্লা লাগানো। মামা তারপরে দরজার ছিটকিনিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখল। বাইরে থেকে দরজা বন্ধ করে একবার ধাক্কা দিয়ে দেখল। তার কিছুক্ষণ পর কাঠের টুকরোটার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। কমলবাবু আর আমি মামার এই সমস্ত কাণ্ডকারখানা দেখছি। কিছুক্ষণ পর মামা কমলবাবুকে বলল, কমল, তুমি এই সবটুকু রক্তকে পুরো ভালোভাবে সংগ্রহ করো। চেষ্টা করো একটু রক্ত যেন নষ্ট না হয় বা পড়ে না যায়। ভাগ্যবশত মেঝেটা প্লাস্টিকের। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমার ম্যাগনিফাইং গ্লাসটা আর একটা সরু নিডল দে তো। আমি মামার কথা মতো তাই দিলাম। মামা ওগুলো নিয়ে জানলার কাছে চলে গেল। মামা জানলার কাছে গিয়ে নিডল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কি যেন সংগ্রহ করছেন। তার খানিকটা নিয়ে একটা পাউচে রেখে সেটাকে পকেটে ঢুকিয়ে নিল। কমলবাবু ফোন করে কাকে কাকে যেন ডাকলেন। মামা কমলবাবুকে বললেন, কমল, রক্তটাকে ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর দেখো তো ওর মধ্যে পরিমাণের অতিরিক্ত জল আছে কিনা, আর কোনো কেমিক্যাল আছে কিনা ওই রক্তে। মামা আমাকে লাশটার কাছে নিয়ে গিয়ে বলল, দেখেছিস সুজিতের দেহের ক্ষতগুলো কেমন? বুঝতে পারছিস কিছু? আমি বললাম, হ্যাঁ, মোট 9 বার আঘাত করা হয়েছে। 9টা জায়গায় ক্ষতচিহ্ন। তার মধ্যে তলপেটের ক্ষতটা সবচেয়ে বড়। বেশি ধারালো ছুরি বা মারণাস্ত্র দিয়ে মারা হয়নি, প্রায় ভোঁতা জিনিস দিয়েই আঘাত করা হয়েছে। মামা আমার পিঠ চাপড়ে বলল, সাবাস, একদম ঠিকঠাক বুঝেছিস। আর দরজাটা দেখে কি বুঝতে পারছিস? আমি দরজার কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করলাম দরজাটা আগে থেকেই খারাপ করে রেখেছে সামান্য, যাতে পরে ঘরে ঢুকতে অসুবিধা না হয়। মামা বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়, খুনটা পূর্ব পরিকল্পিত। তারপর কমলবাবুকে বলল, কমল, তুমি এখানটা দেখো, আমি বাড়ির চারপাশটা একবার দেখে আসি। কমলবাবু মামার কথাই বলল, ঠিক আছে। মামা আমার দিকে তাকিয়ে বলল, চল। কমলবাবুকে বলল, তুমি 10 মিনিট পর আমাদের সাথে নিচে দেখা করো।
মামা ঘরের থেকে বেরিয়ে গেল, তার পিছন পিছন আমি। দুজনেই সিঁড়ি দিয়ে দোতলায় নামছি, দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে মণিমোহনবাবু, সুজিতের কাকিমা আর ভাড়াটে দুজন। আমরা নামতেই মণিমোহনবাবু বললেন, আপনারা? আমি সুজিতের ক্লাসমেট, আর ইনি আমার মামা, কমলবাবুর সাথে পরিচিত। দেখলাম প্রতিটা সিঁড়িতে ওঠার সময় একটা করে দরজা, তালা নিচে পড়ে আছে, বলেই আমরা নেমে গেলাম। মণিমোহনবাবুর সুর শুনে বোঝা গেল কান্নার রেস তখনও কাটেনি। আমি আর মামা বাড়ি থেকে বেরিয়ে বাড়িটার পিছনের দিকে গেলাম। বাড়ির পিছন থেকে মামা সুজিতের রুমের দিকে তাকাচ্ছেন, আমিও দেখলাম সেদিকটা। একটা জলের পাইপ উঠেছে উপরের দিকে। মামা বলল, লাশের অবস্থা থেকে বোঝা যায় খুনটা হয়েছে প্রায় 3টে নাগাদ। খুনি সুজিতের ওই জানলায় একবার গেছে, ওখান থেকে কিছু একটা করেছে। ওর জানলায় আমি কাপড়ের পোড়া কিছু অংশ পেয়েছি। আমি আর মামা এদিক সেদিক খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা পোড়া ন্যাকড়া পেলাম, ওটাকে মামা একটা পাউচের মধ্যে রাখল। তারপর মামা আর আমি বাড়ির সামনের দিকটায় গিয়ে দেখি কমলবাবু দাঁড়িয়ে আছেন। মামা জিজ্ঞাসা করল, রক্তটা নিয়ে যাওয়া হয়েছে? কমলবাবু বললেন, হ্যাঁ, রক্তটাকে ল্যাবে পাঠানো হয়েছে, আর রক্তটা ভালো করে পরীক্ষা করতে বলে দিয়েছি, আর কিছুক্ষণ পর লাশটা পোস্টমর্টেম করতে নিয়ে যাবে। মামা বলল, আর একবার চলো তো বাড়ির মধ্যে, আমি ফিঙ্গারপ্রিন্টগুলো চেক করব। কমলবাবু একটু হেসে বললেন, সে কি, এখন তুমি আমার খাওয়া দাওয়ার তাল করছো নাকি? মামা একটু চটে গিয়ে বলল, আহ কমল, এখন ইয়ার্কি করার সময় নয়, চলো তাড়াতাড়ি। আমি, মামা আর কমলবাবু তিনজনই গেলাম বাড়ির ভিতর। নিচে সবাই রয়েছে। কমলবাবু সবাইকে ঘর থেকে বেরোতে বললেন। সবাই জায়গাটা ফাঁকা করে বাইরে গেল। মামা মিস্টার লাহিড়ী ও মিস্টার মজুমদারের ফ্রিজ চেক করতে ঢুকলো ঘরে। কিছুক্ষণ পরে এসে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে ফিরে এলেন। এসে বললেন, কমল, আমি চললাম, বিকালে সব রিপোর্ট নিয়ে চলে এসো আমাদের বাড়ি, ওখানেই সব কথা হবে। 3:30 নাগাদ চলে আসবে, তারপর আর একবার এই বাড়িতে আসবো, তখন খুনিকে তোমার হাতে তুলে দেব। কমলবাবু বলল, আচ্ছা ঠিক আছে, পুরো 3:30টার সময় আমি পৌঁছে যাব। আমি আর মামা চটপট ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পরে একটা ট্যাক্সিতে করে বাড়ির দিকে রওনা হলাম। মামা কি যেন চিন্তা করছে। আমি মামাকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি এই সময় মামা খুনের সব সূত্রগুলোকে পরপর জুড়তে থাকে। গাড়ি আমাদের বাড়ির রাস্তার সামনে যখন দাঁড়ালো, মামা আমাকে বলল, তুই বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া কর, আমি একটু পরে আসছি, একটা কাজ বাকি আছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তুমি? মামা একটু হেসে বলল, সবার ঠিকুজি কুষ্টি জানতে যাচ্ছি, বলেই ট্যাক্সিকে যেতে বলল। ট্যাক্সিটা ঘুরে চলে গেল। আমি বাড়িতে এসে স্নান করতে গেলাম। বেলা 12:30 বাজে। মামা হুট করে কোথায় চলে গেল, কিছুই তো বলল না। কোথায় যে মামা যেতে পারে তা আমার থেকে ভালো কেউ জানে না। মামা নিঃসন্দেহে মিস্টার লাহিড়ী, মিস্টার মজুমদার আর সুজিতের কাকু কাকিমার কাজ স্পটে জানতে গেছে। মামা 2:30 নাগাদ বাড়ি ফিরল। মামা আসতেই আমি জিজ্ঞেস করলাম, ওই খুনটার ব্যাপারে আবার কিছু খতিয়ে দেখতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, এখন সবকিছু স্পষ্ট। তাহলে খুনটা কে করেছে, আর কেন করেছে? কে আর কেন করেছে তা এখনো নিশ্চিত নই, কিন্তু কি উপায়ে করেছে তা বলে দিতে পারি। তাহলে ওটাই বলো। খুনটা করা হয়েছে প্রচণ্ড প্ল্যানিং করে, খুব বুদ্ধি এবং কৌশলে, কিন্তু খুনি তার প্রতিটা পদক্ষেপে তার চিহ্ন রেখে গিয়েছে। তাহলে পুরো ব্যাপারটা বলো।
দাঁড়া, আগে স্নান খাওয়া দাওয়া করে নি, তারপর সব জানতে পারবি। আমার বেশ রাগ হচ্ছিল, কারণ মামা সব জেনেও আমাকে বলছে না। খাওয়া দাওয়া শেষ করে আমি আর মামা মামার রুমে এসে বসলাম। কিছুক্ষণ পর কমলবাবু আসলেন। মুখ দেখে মনে হয় তিনি খুবই হতভম্ব। কমলবাবুকে আসতে দেখে মামা বলল, এসো এসো কমল, তোমার অপেক্ষাই করছিলাম। কমলবাবু ধপ করে সোফার উপর বসে বলল, তোমার ধারণাই ঠিক চন্দ্রশেখর। ওই রক্তে জলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি, আর রক্তের মধ্যে কপার সালফেট আরও অনেক বিষাক্ত কেমিক্যাল মেশানো। কিন্তু একটা ব্যাপার, সারা ঘরের মধ্যে কোথাও হাতের ছাপ পাওয়া গেল না। মামা বলল, হাতের ছাপ পাবে কি করে, যদি হাতে দস্তানা পরে কাজ করা হয়? খুনি খুবই সতর্কতা ও প্ল্যানিং করে খুনটা করেছে, কিন্তু সে অনেক জায়গায় ভুলও করেছে। খুনের মোটিভটা কি ধরতে পেরেছ? না, খুনের মোটিভ এখনো স্পষ্ট নয়, কিন্তু খুনের বর্ণনাটা আমি দিতে পারি। তাহলে বলো শুনি। খুনি বাড়ির কেউই, কারণ বাইরে থেকে কেউই খুন করতে পারে না। খুনির কাছে বাড়ির চাবি আছে। খুনি বাড়ির মধ্যেই ছিল। সে তার অজ্ঞান করা জিনিসপত্র নিয়ে ছাদে গিয়ে সুজিতের রুমের জানলার সানসেটের উপর কোনো উপায়ে থাকে। তারপর সে আগুন জ্বালিয়ে ধোঁয়া বানায় আর নিজে মাস্ক পরে নেয়, আর ধোঁয়া সুজিতের ঘরের জানলা দিয়ে ঘরে পাঠায়। সুজিতকে অজ্ঞান করে দেয় ওই ধোঁয়া। তার জন্য যখন তাকে আঘাত করা হয় সে চিৎকার করতে পারেনি। আর খুনি সানসেটের উপর ঝুঁকে পড়ে সুজিতের গ্রিল ধরে, যাতে ধোঁয়াটা ভালোভাবে সুজিতের ঘরে পৌঁছে দিতে পারে। ঝুঁকে পড়ে গ্রিল ধরতে গিয়ে তার দস্তানার গুঁড়ো গ্রিলে লেগেছিল। কমলবাবু মামাকে বলল, তারপর কি হলো? তারপরের কাহিনীটা তো পুরো পরিষ্কার। সুজিত অজ্ঞান হয়ে গেছে দেখে খুনি পোড়ানো জিনিসগুলো উপর থেকে নিচে ফেলে দেয়, আবার ছাদে উঠে যায়। তারপর ছাদের দরজা দিয়ে নিচে নেমে আসে। আমরা যে কাপড়ের টুকরো পেয়েছিলাম সেটাও আমি পরীক্ষা করতে নিয়ে গেছিলাম, সেটাতেও অনেক কেমিক্যাল পাওয়া গেছে। কমলবাবু বলল, কোন অস্ত্র দিয়ে খুন করল তা তো বুঝতে পারছি না। তোমরা দেখছি এখনো কিছুই বুঝতে পারোনি। অস্ত্রটা হলো বরফের তৈরি শক্ত ছুরি, যাতে বিষ মেশানো, যেটা ডিপ ফ্রিজে তৈরি করা হয়েছিল, আর তার হাতলটা কাঠের। খুনি সেই অস্ত্র আগে থেকেই তৈরি করে ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিল। তারপর ছাদের উপরের কাজ সেরে সে সুজিতের ঘরের দিকে আসে। তার আগে গিয়ে ফ্রিজারের মধ্যে থেকে ছুরিটা নিয়ে আসে, আর বরফের ছুরির উপর লবণ আর কেমিক্যাল লাগিয়ে নিয়ে আসে, যাতে তা গলে না যায়। খুনি পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সুজিতের ঘরের ছিটকিনিটা খারাপ করে রেখেছিল, যার জন্য তার দরজা খুলতে বেশি বেগ পেতে হয়নি। আর তোমরা নিশ্চয়ই দরজার ছিটকিনিটা লক্ষ্য করেছ। তারপর খুনি সেই ছুরি দিয়ে সুজিতকে আঘাত করে। সুজিত অজ্ঞান ছিল বলে কোনো আওয়াজ করতে পারেনি, তাই ঘরের মধ্যে কেউ বুঝতে পারেনি। কিন্তু খুন করার সময় তার হাতলের এক টুকরো কাঠ ভেঙে যায়, আর খুনের সময় বরফের ছুরিটা ভেঙে যায়। কমলবাবু আর আমি প্রায় একসঙ্গেই জিজ্ঞাসা করলাম, খুনি কে? মামা একটু হেসে বলল, খুনিকে তার এখন বলবো না, পুরো সামনাসামনি গিয়ে দেখাবো। চলো আবার ওই বাড়িতে। আমরা কমলবাবুর জিপে করে আবার চললাম সেই বাড়ির দিকে। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে নামলাম। সোজা গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম তিনজনে। কমলবাবু মণিমোহন বাবুকে গিয়ে বললেন একটা ফাঁকা ঘরের ব্যবস্থা করতে, যেখানে সবাইকে জেরা করা হবে। কিছুক্ষণ পরে মণিমোহনবাবু আর তার স্ত্রী দোতলার একটা ফাঁকা ঘরে আমাদের নিয়ে গেলেন। ঘরে 3টে সোফা। আমরা গিয়ে একটাতে বসলাম। কিছুক্ষণ পর মিস্টার লাহিড়ী মিস্টার মজুমদার ঘরে ঢুকলেন, সাথে একজন বুড়ো। কমলবাবু বুড়োকে বললেন, তুমি এ বাড়ির চাকর? বুড়ো লোকটি বলল, হ্যাঁ স্যার। মামা কমলবাবুকে বলল, কমল, তোমরা এখানে বসো, আমি একটু বাইরে থেকে আসছি।
আচ্ছা, ঠিক আছে। কমলবাবু আবার চাকরের দিকে তাকিয়ে বললেন, কাল কখন তুমি বাড়িতে গেছো? চাকরটা বলল, ওই 6:30 নাগাদ স্যার। কমলবাবু এবার সপ্রশ্ন দৃষ্টিতে মিস্টার লাহিড়ী ও মিস্টার মজুমদারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল আপনারা দুজনেই বাড়িতে ছিলেন, তাই তো? মিস্টার মজুমদার বললেন, হ্যাঁ, আমরা দুজনেই বাড়িতে ছিলাম। আপনারা দুজন গত রাতে কোনো আওয়াজ শুনেছিলেন? মিস্টার লাহিড়ী একটু চড়া গলায় বললেন, অত রাতে আমরা কেউই জেগেছিলাম না। আমরা বাড়িতে ছিলাম মানে তো এই নয় যে খুনটা আমরাই করেছি। কমলবাবু বললেন, সন্দেহটা কিন্তু আপনাদের উপরই পড়ছে। মিস্টার লাহিড়ী আবার বললেন, সন্দেহটা আমাদের উপর পড়লেই তো এমন নয় যে আমরা খুন করেছি। আরও কিছু কিছু কথা কমলবাবু ওনাদের দুজনকে জিজ্ঞেস করল। তারপর মামা আসলো, এসেই আমার পাশে বসে পড়ল। মামা মণিমোহন বাবুর দিকে তাকিয়ে বলল, কাল আপনারা কোথায় ছিলেন? মণিমোহন বাবু মৃদু গলায় বললেন, আমি আমার স্ত্রীর সাথে ছেলে মেয়েকে নিয়ে হোটেল অ্যাঞ্জেলাতে ছিলাম। কাল আমার এক বন্ধুর বিবাহবার্ষিকী ছিল, সেই পার্টিতেই ছিলাম। মামা জিজ্ঞেস করলেন, তো ফিরলেন কটায়? এবার মণিমোহনবাবু রেগে বললেন, আপনি তো পুলিশের লোক নন, তবে এত প্রশ্ন করছেন কেন? ইন্সপেক্টর বাবু আছেন, উনিই যা শোনা শুনবেন, আপনি কে? মামা এবার কঠোর দৃষ্টিতে মণিমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, আমি কে তা পরে বলছি, তার আগে আপনি বলুন, আপনার ভাইপো মানে সুজিতকে খুন করে আপনি কি ভেবেছেন, বেঁচে যাবেন? মামার এই কথা বলার সাথে সাথে পুরো ঘর নিস্তব্ধ। ঘরের সবাই মণিমোহনবাবুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও রীতিমতো হতভম্ব। মণিমোহনবাবু রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন, কি সব যাতা বলছেন আপনি? মামা উঠে ধীর গলায় বললেন, চিৎকার করবেন না মণিমোহনবাবু, আপনি পুরোপুরিভাবে ধরা পড়ে গেছেন আমার কাছে। তিনি আবার চিৎকার করে বললেন, আমি আমি কেন খুন করব আমার ভাইপোকে? কারণটা তো খুবই সোজা মণিমোহনবাবু, আপনার ভাইপোর অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক হবেন আপনি। তাছাড়া আরও কারণ আছে, সেগুলো আপনি এখন আমাদের বলবেন। না না, আমি কাউকে খুন করিনি, কাউকে খুন করিনি। না স্বীকার করে উপায় নেই মণিমোহনবাবু, আপনি যে হোটেলে ছিলেন তার গার্ড আপনাকে হোটেল থেকে বেরোতে দেখেনি, কিন্তু প্রায় 4টে নাগাদ আপনি হোটেলে ঢুকেছিলেন, সেটা গার্ড দেখেছে। আমি আজ দুপুরে সেখানে গিয়ে সব জেনেছি। আর আপনার সাথে আপনার ভাইপোরও কদিন ধরে খুব ঝগড়া হচ্ছিল কোনো ব্যাপার নিয়ে, এই কথাটাকে তো অস্বীকার করতে পারবেন না আপনি। না, সুজিতের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। মণিমোহনবাবু, আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু আপনার ছোট ছোট নিষ্পাপ ছেলেমেয়েরা মিথ্যা বলতে পারে না। তারাই একটু আগে আমাকে বলেছে যে আপনার সাথে আপনার ভাইপোর কিছুদিন ধরে বেশ ঝগড়া হচ্ছে। ঝগড়াটা দিনের বেলায় হয় বলে মিস্টার লাহিড়ী ও মিস্টার মজুমদার এ সম্পর্কে কিছুই জানেন না, আর আপনার স্ত্রীও এই খুন সম্পর্কে জানেন, কিন্তু সেটা তিনি কাউকে বলেননি। আপনি শত অস্বীকার করে বাঁচতে পারবেন না। মণিমোহনবাবু, আপনি অনেক প্ল্যান মাফিক কাজ করেছেন, কিন্তু আপনার ওই প্ল্যানের মধ্যে নিজেই ফেঁসে গেছেন। আপনি বরফের ছুরিটা বের করেছেন, কিন্তু তার ছাঁচটা বের করে ফ্রিজারের সুইচটা আপনি বন্ধ করতে ভুলে গেছেন। এখনও ফ্রিজারটা ডিপেই আছে, ঠিক কিনা? এবার মণিমোহনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মামা আবার বলল, আর চেপে থাকবেন না মণিমোহনবাবু, স্পিক আউট দ্য ট্রুথ, এমনিতেই আপনার যাবজ্জীবন সাজা হবে। বলুন, কেন করেছেন আপনার ভাইপোকে খুন? এবার মণিমোহনবাবু কাঁদো কাঁদো গলায় বললেন, ও আমার ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছিল, আর আমাকে ধমক দিয়েছিল যদি আমি এসব বন্ধ না করি তবে ও পুলিশকে গিয়ে সব বলে দেবে। মামা এবার বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনার কোন ব্যবসা? আমার ড্রাগসের ব্যবসা আছে, সেগুলো আমি আমার ব্যবসার ছুতোয় বাজারে চালান দিই।
ও আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিল যে কেন আমি ওসব করছি। এসব করে নাকি আমি দেশের প্রচণ্ড ক্ষতি করছি। আমি এসব বন্ধ না করলে ও ওটা সবাইকে বলে দেবে আর পুলিশকে সব জানিয়ে দেবে। এসব শুনে আমি ঘাবড়ে যাই। মাথায় কিছুই আসছিল না। সবশেষে ভেবেচিন্তে ওকে মারার একটা প্ল্যান করলাম, আর এমন একটা দিন বেছে নিলাম যেদিন আমি বাড়ি থাকবো না, যাতে দোষটা ভাড়াটে দুজনের উপর পড়ে। মামা এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে জোর গলায় বলল, আপনি জানেন আপনি কত বড় একটা অপরাধ করেছেন? আপনি শুধু আপনার ভাইপোকে খুনই করেননি, তার সাথে ড্রাগসের ব্যবসাও করেছেন। আর আপনার ভাইপোর মতো প্রত্যেকটা ছেলে আমাদের দেশের সম্পদ। আজকের দিনে কয়টা ছেলে দেশকে নিয়ে চিন্তা করে? আপনার মতো মানুষের ফাঁসি হওয়াই উচিত। মণিমোহনবাবুর স্ত্রী শাড়ি দিয়ে মুখ ঢেকে কাঁদছিলেন। মামার পাশে আমিও উঠে দাঁড়ালাম। মামা কমলবাবুর দিকে তাকিয়ে বলল, কমল, এর পরের কাজটা সম্পূর্ণ তোমার। আমি চললাম। আমার দিকে ইশারা করে বলল, চল। আমি আর মামা দরজার কাছে এসেছি, এমন সময় মামা থমকে দাঁড়ালো। তারপর ঘুরে দাঁড়িয়ে মণিমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি শুধাচ্ছিলেন না আমি কে? আমার নাম চন্দ্রশেখর, চন্দ্রশেখর রায়। আমার নামটা আপনি কোনোদিন শোনেননি, কিন্তু আমার নামটা আপনি কোনোদিন ভুলবেন না। বলেই মামা হনহন করে রুমের বাইরে বেরিয়ে গেলেন। তার পিছন পিছন আমরা রাস্তায় এসে ট্যাক্সিতে উঠলাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে বুঝলে যে মণিমোহন বাবুই খুনটা করেছে? মামা বলল, প্রথমে যখন আমি ঘটনাটা শুনি তখন আমি বুঝতে চেষ্টা করলাম এই খুনের জন্য সব থেকে বেশি লাভবান কে হবে। তারপর যখন ওই বাড়িতে গেলাম তখন মণিমোহনবাবুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ওনার রাতে ঘুম হয়নি। ওর চোখের নিচে কালি পড়ে গেছে। আর এরকম খুনের পিছনে সবসময় একটা স্বার্থ থাকে। একমাত্র মানসিক খুনিরাই স্বার্থ ছাড়া খুন করে নিছক একটু আনন্দের জন্য। আর আমার চোখে মণিমোহনবাবুই এই স্বার্থবাদীদের তালিকায় প্রথমে আসে। আমি তোকে বাড়িতে রেখে মিস্টার লাহিড়ী ও মিস্টার মজুমদারের অফিসে যাই। তারপর মণিমোহনবাবুর ব্যবসা ও ওনার স্ত্রীর স্কুলের খোঁজ নিই। তারপর তোকে আর কমলকে নিয়ে ওই বাড়ি যাই। আর তার পরের ঘটনাটা তো তুই জানিস। তোরা যখন ঘরে বসেছিলি তখন আমি মণিমোহনবাবুর ছেলে মেয়েদের কাছে গিয়ে ঝগড়ার ব্যাপারটা শুনি। কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছে গেলাম। আজ পুরো দিনটা দৌড়াদৌড়ি করে গেছে, এখন একটু ঘুমানো দরকার। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।